আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ তারিকুজ্জামান। বর্তমানে পড়ালেখা করছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমি হিসাব বিজ্ঞান বিভাগে আছি অ্যাকচুয়ালি। তো আজ আমরা আসলে কথা বলবো যে আমরা যখন অ্যাডমিশন প্রিপারেশনটা নেওয়া শুরু করি, তখন আমরা কিন্তু সকলেই আসলে বিগত প্রশ্নগুলা অনেক বেশি সলভ করি এবং এটা করতে হয়ও আসলে। আপনি যখন বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নেবেন অবশ্যই আপনাকে বিগত প্রশ্ন সলভ করতে হবে, কিন্তু আমরা আসলে অনেকেই জানি না যে আসলে বিগত প্রশ্নগুলো কীভাবে আসলে সলভ করা উচিত। তো আমার কাছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 19-20 সেশনের একটা কোশ্চেন আছে, যেখানে 12টি কোশ্চেন হিসাব বিজ্ঞান থেকে করা হয়েছিল। সেই কোশ্চেনগুলো আসলে আমরা সলভ করব। শুধুমাত্র সলভই করব না, আমি অলরেডি জানিয়েছি যে এটা হচ্ছে আমি সলভ করার সাথে সাথে শিখবো আসলে যে আসলে কোশ্চেনগুলো কীভাবে সলভ করা উচিত। আসলে বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো আসলে বাইরে থেকে হয় না, বিগত যে কোশ্চেনগুলো হয়েছে এখান থেকেই আসলে কমন পাওয়া যায়। তো আসলে আমরা দেখব যে মূলত সলভ করার পাশাপাশি আমরা এটাই শিখব যে আমরা আসলে কোশ্চেনগুলো কীভাবে সলভ করতে পারি। তো আমি আসলে হাতে কলমে দেখানোর চেষ্টা করব যে আমি হলে বা আমি আসলে আমার সময় আসলে অনেক বেশি প্র্যাকটিস করতাম এবং সেগুলো কীভাবে প্র্যাকটিস করতাম এগুলো আমার ক্ষেত্রে আসলে অনেক বেশি কাজে লেগেছিল। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে 25 নম্বর কোশ্চেনটা, এটা হিসাব বিজ্ঞান থেকে শুরু হয়েছে অলরেডি। আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নটা হচ্ছে নিচের কোন হিসাবটি হিসাব বছর শেষে বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ প্রশ্নটা হচ্ছে এমন যে একটা হিসাবকাল শেষে কোন হিসাবগুলোকে বন্ধ করে দেওয়া হয়। তো এখান থেকে যে কোশ্চেনটা আসছে অবশ্যই এখানে একটা অ্যান্সার আছে, তার মানে কোন হিসাবটি বন্ধ করে দেওয়া হয়। তো আপনি যদি এইটাই শেখেন তাহলে আপনি শুধুমাত্র একটা কোশ্চেনের অ্যান্সার করে শিখলেন, কিন্তু আপনাকে মূলত শিখতে হবে যে কোন জাতীয় হিসাবগুলোকে আসলে বন্ধ করে দেওয়া হয়। যদি এটা আপনি শেখেন তাহলে আপনার ক্ষেত্রে কী হলো, ওই জাতীয় যতগুলো হিসাব আছে আপনার ক্ষেত্রে কিন্তু বা আপনার এক্সামে যে এই যে হচ্ছে অপশনটা আছে এখান থেকেই যে এই অপশনটা দিবে এমন তো কথা নাই। তো আপনাকে শিখতে হবে যে এই অপশনটার উৎসটা আসলে কোথা থেকে আসছে। অর্থাৎ কোনো একটা নিয়ম আছে, যে নিয়মের কারণেই এই হিসাবটা বন্ধ করে দেওয়া হচ্ছে, সেই নিয়মটা কী এবং কোন জাতীয় এ জাতীয় আরও কোন কোন হিসাবগুলা আসলে বন্ধ করা হয় এবং কোন কোন হিসাবগুলোকে আসলে বন্ধ করা হয় না। তো এইভাবে যদি একটু গুছিয়ে পড়েন, আর এই যে কোশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন বলেই বলছেন, এটা বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, এটা এখান থেকে একটি কোশ্চেন হয়েই থাকে। এজন্য এই প্রশ্নটা আসলে আমি সিলেক্ট করছি। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে এবং কিভাবে সলভ করার আসলে উচিত সেটা নিয়ে অনেক বেশি বোঝানোর মতো কোশ্চেন কিন্তু এখানে রয়েছে। এই জন্য আমি আসলে এই কোশ্চেনটা সলভ করছি। তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। তো এখানে কোনটি আপনার হচ্ছে বছর শেষে বন্ধ করে দেওয়া হয়। আমরা দেখি প্রথমে আছে ক্যাপিটাল অর্থাৎ মূলধন। আমরা বাংলা পড়ার চেষ্টা করি তাহলে বুঝতে সুবিধা হবে। মূলধন, এরপর হচ্ছে অনুপার্জিত আয়, এরপর হচ্ছে অগ্রিম বীমা, এরপর হচ্ছে উত্তোলন। এখন আমরা একটা জিনিস খেয়াল করব যে এখানে বছর শেষে বন্ধ করা হয় এক জাতীয় হিসাব আছে, সেই হিসাবগুলোকে আসলে বলা হয় আপনার হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। অর্থাৎ আমরা যে অলরেডি যেহেতু আমরা এখন অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি, আমরা ইন্টারমিডিয়েট শেষ করে ফেলছি, তো আমরা জানি যে বিশদ আয় বিবরণী আমরা প্রস্তুত করি এবং সেখানে মুনাফা জাতীয় যে আয়গুলো আছে সেখান থেকে মুনাফা জাতীয় ব্যয়গুলোকে কিন্তু আমরা বিয়োগ করে থাকি। তো মূলত আপনি এইভাবে মুখস্থ করতে পারেন বা মনে রাখতে পারেন যে বিশদ আয় বিবরণীতে যে লেনদেনগুলো যায় সবগুলোকে বলা হয় মুনাফা জাতীয় আয় অথবা ব্যয়, এবং এগুলোকে এক কথায় আমরা বলি নামিক হিসাব। তো এই নামিক হিসাব জাতীয় যে হিসাবগুলো আছে সেগুলো সবসময় একটা বছর শেষে বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করার অর্থ হচ্ছে হিসাবটাকে শূন্য করে দেওয়া হয়। এই ধরনের কিন্তু কোশ্চেন হয় যে কোনটি হিসাব বছর শেষে বা চলতি হিসাব শেষে বন্ধ করে দেওয়া হয় অথবা শূন্য করে দেওয়া হয়, সেক্ষেত্রে উত্তর হবে নামিক হিসাবগুলো। এবং নামিক হিসাব কিন্তু ডিরেক্টলি আপনার হচ্ছে অপশানেতেও থাকে। তো সেক্ষেত্রে নামিক হিসাব কোনগুলো আমরা একটু দেখব। আর নামিক হিসাব আমরা বললাম যে এক কথায় এটা হচ্ছে আয় জাতীয় এবং ব্যয় জাতীয় হিসাব, অর্থাৎ যে হিসাবটা দ্বারা আপনার একটা আয় বোঝাবে অথবা ব্যয় বোঝাবে। যদি এই জাতীয় কোনো কিছু বোঝায় তাহলে আমরা মনে করবো এটা একটা নামিক হিসাব, এটা একটা বছর শেষে হিসাবকাল শেষে বন্ধ করে দেওয়া হয়। যদি না হয় তাহলে সেটাকে বন্ধ করা হয় না, ওইটা পরবর্তী বছরে ওটা প্রসিড করা হয়ে থাকে। তো আমরা দেখি এখানে মূলধনটা কিন্তু একটা আপনার হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ, এটা কিন্তু আয় ব্যয় বিবরণীতে যায় না, তার মানে এটা কিন্তু নামিক হিসাবের অংশ না, এটা হচ্ছে মালিকানা সত্ত্বের একটি অংশ। আমরা এটা এইভাবে বললাম যে এটা হচ্ছে একটি মূলধনটা হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ, অর্থাৎ নামিক হিসাব না, কিন্তু এটা কিসের অংশ, এটা হচ্ছে মালিকানা সত্ত্বের একটি অংশ। এখান থেকে কোশ্চেন হতে পারে যে নিচের কোনটি মালিকানা সত্ত্বের অংশ হতে পারে। আবার একটা হচ্ছে অনুপার্জিত আয়। তো এখন এটা দেখার পরে অনেকের মাথায় আসবে যে আমরা জানি নামিক হিসাব বলতে আয় এবং ব্যয়কে বুঝি, তাহলে এখানে তো আয় আছে, অনুপার্জিত আয়। কিন্তু এখান থেকে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে
যদি অনুপার্জিত থাকে, অর্থাৎ আয়টা যদি অনুপার্জিত থাকে, অর্থাৎ আপনি আয়টা করছেন অগ্রিম। ধরেন যে আপনাদের এলাকায় আপনি একজন চিকিৎসক, আপনাদের এলাকার এক ভাই আছে যিনি বিদেশে থাকে, তার ফ্যামিলির ট্রিটমেন্টের জন্য আপনাকে মনে করেন অগ্রিম 500 টাকা কি 1000 টাকা আপনাকে দিয়ে রাখছে, যে আমার যদি বাসার কেউ অসুস্থ হয় আপনি তাদেরকে ট্রিটমেন্ট করবেন। তো ওইটা কিন্তু আপনার এখন আয় হয়নি, অগ্রিম পাইছেন। তো অগ্রিম কোনো কিছুর যদি আয় হয় সেটাকে কিন্তু আমরা আয় হিসাবে লিপিবদ্ধ করতে পারি না, ওইটা কিন্তু মূলত একটা দায় হিসাবে লিপিবদ্ধ করতে হয়। তো এই জন্যই এটা হচ্ছে এক ধরনের দায় হিসাব। তো এটা কিন্তু প্রশ্নে চলে আসতে পারে যে অনুপার্জিত আয় নিচে কোন হিসাবে, সেখানে আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব এরকম থাকতে পারে, উত্তর কিন্তু দায় হবে। সো এটা কিন্তু আয় না। এরপর হচ্ছে অগ্রিম বীমা। তো আগেরটার অপোজিট হিসাব কিন্তু এটা একটু বুঝতে হবে, সেটা হচ্ছে অগ্রিম বীমা। আমরা জানি বীমা হচ্ছে একটা ব্যয়, তো তাহলে কি এটা নামিক হিসাব হবে? হবে না। কারণ হচ্ছে অগ্রিম বীমা বলতে আসলে কি বোঝায়, আমরা একটা বীমা কোম্পানিতে বীমা প্রিমিয়াম দিয়ে থাকি প্রতি মাসে মাসে, সেটা যে কোনো অ্যামাউন্ট হতে পারে, এবং সেই টাকাটা দেখা গেল আমি 2 বছর বা 3 বছরের জন্য অগ্রিম দিয়ে রাখলাম। তো আমরা যখন হিসাবটা করব যে এই হিসাব বছরের জন্য কত টাকা ব্যয় হয়েছে, কত টাকা খরচ হয়েছে, সেইটাকে কিন্তু আমরা ব্যয় হিসাব লিপিবদ্ধ করি। কিন্তু অগ্রিম যে টাকাটা আমরা পে করেছি এটাকে কিন্তু অ্যাকচুয়ালি ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয় না, এটাকে সম্পদ হিসাব বলা হয়। কারণ আপনি অগ্রিম একজনকে টাকা দিয়েছেন, এটা কিন্তু আপনি ভবিষ্যতে সুবিধাটা পাবেন। তো আমরা জানি যে ব্যয় থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যায়, এটাকে কিন্তু সম্পদ বলা হয়। তো এখানে এটাও কিন্তু একটা কোশ্চেন হতে পারে যে নিচের কোনটা একটি সম্পদ হিসাব, সেক্ষেত্রে অগ্রিম বীমা থাকলে অগ্রিম বীমা হবে, আবার অগ্রিম বীমা একটি কোন ধরনের হিসাব, এই ধরনের কোশ্চেন কিন্তু হয়েই থাকে। ঠিক আছে, তো এই তিনটা যেহেতু অ্যান্সার হবে না, এখানে উত্তরটা কিন্তু উত্তোলন হবে। খুব সহজভাবে বোঝালাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এবং সলভ করার সময় এভাবে কিন্তু সলভ করার চেষ্টা করবেন। আচ্ছা, পরের প্রশ্নগুলো আমি এত ডিটেলস বলবো না, আসলে বললে এখানে 12টা কোশ্চেন সলভ করতে আমার মিনিমাম 2 ঘন্টা লাগবে। ঠিক আছে, ওকে। তো 26 নম্বর কোশ্চেনটা একটু আমরা দেখি। বিপরীত সম্পত্তি কি ধরনের জের প্রকাশ করে? এটা খুবই সহজ কোশ্চেন, এবং অ্যাডমিশনের সময় এই কোশ্চেনটা অনেক বেশি প্রশ্নে আসে, অনেক বেশি প্রশ্ন আসে। এই 12টি কোশ্চেন আসলে এত বেশি ইম্পর্টেন্ট, আমি আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা যখন পরীক্ষা দেবেন তখন আসলে বুঝতে পারবেন যে এই 12টি কোশ্চেন একটু ভালো করে পড়লে আসলে কতগুলো কোশ্চেনের অ্যান্সার করা যায়। তো আমরা প্রথমে একটু দেখার চেষ্টা করব যে বিপরীত সম্পত্তি আসলে কি। তো আমরা কিন্তু জানি যে সম্পদ হিসাবটা সবসময় ডেবিট সাইডে উদ্বৃত্ত প্রকাশ করে, এবং সম্পদ হিসাব সবসময় ডেবিট হিসাব হয়। তো বিপরীত সম্পত্তি আসলে কি, আমরা সবসময় এটা মনে রাখবো যে বিপরীত সম্পত্তি হচ্ছে যে হিসাবগুলা সবসময় আপনার সম্পদকে কমিয়ে দেয়। অর্থাৎ সম্পদকে, যদি আপনার 1000 টাকা সম্পদ থাকে সেটাকে কমিয়ে 900 টাকা, 800 টাকা এইভাবে কমিয়ে দেবে। যদি এইভাবে কমিয়ে দেয় কোনো একটা হিসাব, সেগুলোকে বলা হয় বিপরীত সম্পদ হিসাব। তাহলে বিপরীত সম্পদটা আসলে যখন কমিয়ে দেয়, তো আমরা জানি যে কোনো হিসাব যদি ডেবিট হয়, সেটা যদি অপোজিট হয় অর্থাৎ কমে যায়, হ্রাস পায়, সেটা কিন্তু ক্রেডিট হয়। তাহলে বিপরীত সম্পদ অবশ্যই সম্পদকে কমিয়ে দেয়। সো এটা কিন্তু এজন্য বিপরীত সম্পদ সবসময় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে থাকে। এরপর আবার যদি আরেকটু বলি, সেটা হচ্ছে এটা কিন্তু বিপরীত দায়ও ক্ষেত্রেও সেম কথা, বিপরীত আয়, বিপরীত ব্যয় সেম কথা। বিপরীত আয়ও আছে, বিপরীত ব্যয়ও আছে, এগুলো কিন্তু তাহলে অপোজিট হয়ে যাবে। অর্থাৎ আয় সবসময় ক্রেডিট উদ্বৃত্ত হয়, যদি বিপরীত আয় হয় সেক্ষেত্রে কিন্তু এটা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। যদি আমি একটু এক্সাম্পল সহ বলি যে আপনার হচ্ছে অবচয়, এই অবচয়টা কিন্তু আপনার সম্পদকে কমায় দেয়। তাহলে সম্পদ যেহেতু ডেবিট হয়, তাহলে পুঞ্জীভূত অবচয় কিন্তু আমরা সবসময় ক্রেডিট করি। আবার কি, যদি আয়ের ক্ষেত্রে আয় সবসময় ক্রেডিট হয়, যদি আয়ের বিপক্ষে কোনো বার্তা থেকে থাকে সেটাকে কিন্তু আমরা সবসময় ডেবিট করে থাকি। তো এই ধরনের হিসাবগুলো আমরা মূলত এই বিপরীত সম্পদ বা বিপরীত দায় এটা বিবেচনা করে কিন্তু সমাধান করি। এরপর 27 নম্বর কোশ্চেন, একটি হিসাব কত ধরনের জের প্রকাশ করতে পারে? এই একটা হিসাব, এই একটি হিসাব বলতে বোঝানো হয় খতিয়ানকে। আপনি একটু খতিয়ান নিয়ে চিন্তা করেন, হ্যাঁ, যেহেতু একটি হিসাব বলেছে, তো আমরা যখন নগদান হিসাব বা ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, এগুলো বলতে কী বুঝি, এগুলো আসলে মূলত আপনার হচ্ছে খতিয়ানকে বুঝিয়ে থাকে। তো খতিয়ানকে যেহেতু বোঝায়, তাহলে খতিয়ানের হিসাবগুলো কেমন হয়? ডেবিট হইতে পারে, ক্রেডিট হইতে পারে, শূন্যও কিন্তু হয়ে থাকে। কারণ অনেক সময় আপনি যখন চলমান জের করবেন তখন কিন্তু দেখতে পাবেন যে অনেকগুলো হিসাবে কিন্তু আপনার নীল হয়ে যায়, জিরো হয়ে যায়, তাহলে শূন্যও কিন্তু হয়। হ্যাঁ, তাহলে এইটা হবে অ্যান্সার। এরপর হচ্ছে একটি হিসাব কত ধরনের জের প্রকাশ, সরি এটা হয়ে গেল। এরপর নিচের কোন হিসাব সমীকরণটি সঠিক নয়? হ্যাঁ, তো হিসাব সমীকরণ আমরা জানি যে হিসাব সমীকরণের অংশ হচ্ছে 3টি। একটি হচ্ছে এ সমান সমান এল প্লাস ওই,
তো এটা কিন্তু আমরা সকলেই জানি যে এ যেহেতু সমান সমানের ওই পাশে কি আছে, এল আছে প্লাস ওই আছে, তো ওইটা যদি ওই পাশ থেকে আমরা এই পাশে আনি তাহলে ওটা মাইনাস হয়ে যায়, অর্থাৎ এর সাথে এল মাইনাস করলে ওই থাকে, এর সাথে যদি আমরা ওই মাইনাস করি তাহলে এল থাকে। বাট এখানে একটা অপশন দেখেন, সেটা হচ্ছে ডিতে আছে এ প্লাস ওই, এটা কখনোই কিন্তু আসলে আপনার টোটাল দায়কে কিন্তু নির্দেশ করে না, ঠিক আছে? তাহলে এটা হবে এখানে ভুল অ্যান্সার। এরপর হচ্ছে 29 নম্বর। এই অ্যান্সার, এই কোশ্চেনগুলা দিয়ে ভাই 1 ঘন্টা কথা বলা যায় আসলে, হ্যাঁ। এই যে 29 নম্বর যে কোশ্চেনটা দেখছেন, এটা দিয়ে আসলে 20টা কোশ্চেন বানানো সম্ভব। তো আপনি যদি একটু বুঝে বুঝে সূত্রগুলা যেগুলো আপনার বইতে আছে এগুলো নিয়ে একটু বসে যদি একটু মানে চিন্তা করেন বাস্তবিকভাবে, হ্যাঁ, অ্যাকাউন্টিংটা কিন্তু বাস্তবিকভাবে শেখা যায়, প্র্যাকটিক্যালি শেখা যায়, মানে প্র্যাকটিক্যালি চিন্তা করা যায়, হ্যাঁ, যে এটা আসলে কি হয়। তো দেখেন এটা আসলে কীভাবে চিন্তা করা যায়। আপনি একটু চিন্তা করেন যে প্রারম্ভিক মজুদ আছে, অর্থাৎ বছরের শুরুতে আছে 20,000 টাকা, সমাপনী মজুদ আছে 30,000 টাকা। এখন বিক্রয়কৃত পণ্যের ব্যয় হচ্ছে 70,000 টাকা। এখন বলছে বিক্রয়যোগ্য কত। একটু চিন্তা করেন তো, যে আপনি বিক্রয় করছেন 70,000, এখনও আপনার ঘরে আছে 30,000, তার মানে কি ওইটাও আপনি বিক্রি করতে পারতেন, চাইলে ওইটা বিক্রি করতে পারতেন। তো এই 70,000-এর সাথে 30,000 যোগ করলে কত হলো? 1,00,000। এই 1,00,000 টাকা হলো মূলত আপনার বিক্রয় যোগ্য পণ্য, ঠিক আছে? এটা হচ্ছে 29 নম্বর। এরপর আমরা একটু 30 নম্বরে যাব। এটা হচ্ছে 30 নম্বরে ছিলাম আমরা। 30 নম্বরটা হচ্ছে নিচের কোনটি একটি মুনাফা জাতীয় ব্যয়। তো আমরা 1 নম্বর কোশ্চেনটা যখন সলভ করেছিলাম আমরা কিছু আলোচনা করেছিলাম যে কোনগুলো আসলে মুনাফা জাতীয় লেনদেন করেছিলাম না। তো ওই কোশ্চেনটার যে আলোচনাটা দেখেন এখানে কাজে লাগতেছে, অর্থাৎ আপনি যখন পড়বেন সমাধান করবেন তখন এইভাবে চিন্তা করে করে পড়বেন এবং মনে করবেন আপনার সামনে একজন আছে, আপনার ফ্রেন্ড আছে, তাকে আপনি বোঝাচ্ছেন, এইভাবে আসলে সলিউশনগুলো করবেন। দেখেন এখানে মুনাফা জাতীয় ব্যয় হিসাব কোনটা হবে। তো আমরা জানি যে যে হিসাবগুলা আপনার বিশদায় বিবরণীতে আমরা দেখাই সেইগুলোকে মূলত বলা হয়ে থাকে আপনার মুনাফা জাতীয় লেনদেন। তাহলে এখানে আমরা বিশদায় বিবরণীতে দেখাই কোনটা একটু বলেন তো? মেশিনের ক্রয় মূল্য দেখাই? মেশিনের ক্রয় মূল্য কখনো বিশদায় বিবরণীতে দেখানো হয় না, এটা হচ্ছে আপনার আর্থিক অবস্থার বিবরণীতে দেখায়। আবার আপনি দেখেন এখানে হচ্ছে মেশিনের আমদানি শুল্ক। আমরা জানি মেশিনের যে আমদানি শুল্ক এটা কিন্তু মেশিনের হিসাবের সাথেই যোগ হয়, আবার মেশিনের সংস্থাপন ব্যয় এটাও কিন্তু মেশিন হিসাবের সাথেই যুক্ত করতে হয়। আর মেশিনের যে বিমা খরচ, এই বিমাটা আমরা কি পরিচালন ব্যয়তে দেখাই। তাহলে এটা হচ্ছে যেহেতু লাভ ক্ষতি বের করার সময় লাভ লোকসান বিবরণীতে আমরা দেখিয়ে থাকি, তাহলে এটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। খুব ক্লিয়ার করে বলছি, যদি মুনাফা জাতীয় লেনদেন চাই আমরা লাভ লোকসান বিবরণীতে যে লেনদেনগুলা অন্তর্ভুক্ত করি, যে হিসাবগুলো অন্তর্ভুক্ত করি সেগুলাই মুনাফা জাতীয় লেনদেন। এরপর হচ্ছে উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয় কখন? উদ্বৃত্তপত্র বলতে কোনটাকে বোঝায়? উদ্বৃত্তপত্র হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীকে বোঝায়। তো আর্থিক অবস্থার বিবরণী বলতে আমরা কি করি বলেন তো? আমরা বের করি যে এ অর্থাৎ সম্পদ আমার কত টাকা আছে, এর বিপরীতে দায় আছে কত টাকা, প্লাস ওই আছে কত টাকা। এটি কি সম্পূর্ণ বছরের হিসাব, যে এই টোটাল বছরে আমার কত টাকা সম্পদ ছিল? না, আমরা কিন্তু বলতে পারি যে এই টোটাল বছরে আমার বিক্রয় হয়েছে এত টাকা, কিন্তু এই টোটাল বছরে আমার সম্পদ আছে এত টাকা, এইভাবে কিন্তু হয় না। আমরা হিসাব করি একটা নির্দিষ্ট দিনে, অর্থাৎ 31শে ডিসেম্বর নর্মালি যেটা করি আমরা, এই 31শে ডিসেম্বর তারিখে আমার সম্পদ আছে কত টাকা, দায় আছে কত টাকা এবং মূলধন বা মালিকানা সত্ত্ব আছে কত টাকা, এইটা কিন্তু আমরা বের করে থাকি। তো বোঝাই যায়, অ্যান্সার এখন আপনারা বুঝে গেছেন যে একটি নির্দিষ্ট তারিখে কিন্তু উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয়ে থাকে। এরপর হচ্ছে মুদ্রাস্ফীতির সময় কোন মজুদ পদ্ধতি কার্যকর? হ্যাঁ, এটা আসলে আমি যখন অ্যাডমিশন লাইফে ছিলাম আমি এটা পড়ার সময় আমি মানে অনেক চিন্তা করছি আসলে এটা কেমনে সম্ভব। মুদ্রাস্ফীতি বলতে আমরা কি বুঝি? যে পণ্যর দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে। যে সময়টা এই যে বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়, হ্যাঁ, তো এই সময় আসলে কি করা উচিত? আমি চিন্তা করব যে মানে আমি একটু 10 দিন পিছনে যাব, 10 দিন পিছনে যাই, তাহলে দ্রব্যটার দাম অবশ্যই কম ছিল, তাই না? এখন আমি চিন্তা করবো আমি তাহলে হচ্ছে কম দামে যে জিনিসটা কিনেছিলাম সেটাকে আমি এখন বিক্রি করব, তাহলে আমি বেশি দাম পাচ্ছি। কিন্তু এটা একটু উল্টা হবে, হ্যাঁ, এটা হচ্ছে কি হবে? লিফো মেথড হবে, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট হবে। এটার একটা মানে অনেক বেশি আলোচনা আছে, ঠিক আছে, কারণ হচ্ছে এটা মানে অ্যাকাউন্টিংয়ের একটু হাই লেভেলের একটা হিসাব, ঠিক আছে। যে কারণ হচ্ছে একটু সংক্ষেপে যদি বলি যে লিফো মেথডে করলে
আপনি হয়তো কালকে যে জিনিসটা কিনছেন 10 টাকায়, সেটা আজকে আপনি 12 টাকায় বিক্রি করতে পারবেন, যেহেতু মুদ্রাস্ফীতির সময়। আর যদি 5 দিন আগে যান, তাহলে 5 টাকায় যেটা কিনছিলেন ওইটা 12 টাকায় করতে পারবেন। তাই হিসাবে তাহলে এটা লাভ হচ্ছে অ্যাকচুয়ালি। কিন্তু আসলে আপনার মজুত পণ্য হিসাবের ক্ষেত্রে আপনি টোটাল মালটাই কিন্তু আপনি কিন্তু 10 টাকার প্রোডাক্টটাই বিক্রি করতেছেন এমন না, 5 টাকার প্রোডাক্টটাই বিক্রি করতেছেন এমন না। আপনার মজুত পণ্য থেকে জাস্ট একটা মজুত পণ্য থেকে বিক্রয় হয়ে গেল, মজুত পণ্যটা কমে গেল। এটা খাতা কলমে আসলে লিফো মেথডে করলে আপনার মুনাফা একটু কম দেখায়, ট্যাক্স কম কাটে, এই বিভিন্ন কারণ আছে। আর হ্যাঁ, এগুলোর কারণে আসলে লিফো মেথডটা আমরা ক্যালকুলেশন করার সময় আসলে দেখে থাকি। আচ্ছা, এটা নিয়ে আমি একটু বৃহৎ আলোচনা করব, একটা আলাদা ভিডিও করবো এটার জন্য। হ্যাঁ, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের আলোচনাগুলো শুনতে পারবেন। এরপর আমরা দেখি যে দুইজন অংশীদার মুনাফা বন্টন অনুপাত ছিল হচ্ছে 2:1, এবং তৃতীয় জনকে 1/5 অর্থাৎ 1/5 অংশ মুনাফা দেওয়ার চুক্তিতে তারা অন্তর্ভুক্ত করলো। এখন নতুন যে অনুপাত, এটা কী হবে? এটার শর্টকাট আছে, আমরা জানি। আচ্ছা, এটা কিন্তু আমরা জানি যে এই যে 1 এবং 5 তৃতীয় জনকে যে নেওয়া হয়েছে, এখানে এই 5 থেকে 1 বাদ দিলে 4 হয়। এই 4 দিয়ে কিন্তু আমরা এই 2কে একবার গুণ করব, তাহলে 4কে 2 দিয়ে গুণ করলে হলো 8, এরপরে আবার 1কে গুণ করলে হবে 4, তাহলে 8:4। এটা কিন্তু এখানে উত্তর, মানে সি। এটা দেখলেই হয়ে যাচ্ছে, পরের অংশটা করার প্রয়োজন পড়তেছে না। এরপর 30 নম্বর প্রশ্ন হচ্ছে, অবচয়ের কোন পদ্ধতি প্রথম বছরের অবচয় সবচেয়ে কম হয়? এখন আমরা অবচয়ের অঙ্ক কিন্তু আসলে ইন্টারমিডিয়েটে করে আসছি। আমরা জানি যে অবচয়ের ক্ষেত্রে সরলরৈখিকের যে নিয়মটা আছে, সেখানে আমরা হচ্ছে যে পার্সেন্টেজ ধরি, অর্থাৎ আপনার এন বাই যে হচ্ছে 100/n, আর আপনার হচ্ছে ক্রমহ্রাসমানের ক্ষেত্রে কিন্তু 200/n, অর্থাৎ সরলরৈখিকে কিন্তু ক্রমহ্রাসমানের ক্ষেত্রে চেয়ে অনেকটা কম টাকা আমরা অবচয় ধরে থাকি। পার্সেন্টেজের হিসাবটা দেখলে কিন্তু বোঝা যায়, তাহলে এটার উত্তর কিন্তু সরলরৈখিকই হবে। এরপর হচ্ছে পাওনাদারকে দেওয়া 3,520 টাকার বিপরীতে চেকে ভুল করে নগদে কী লেখা হয়েছে? 3,250 টাকা লেখা হয়েছে। আচ্ছা, এই ভুলটির কারণে ব্যাংক সমন্বয় বিবরণীতে কী করতে হবে? এখন আপনি যেহেতু পাওনাদারকে দিয়েছেন 3,520 টাকা, একটু সিম্পলি ভাবেন যে 3,520 টাকা আপনি পাওনাদারকে পরিশোধ করেছেন। এখন আপনি খাতা লিখছেন 3,250 টাকা। এখন কি টাকা আপনি তাকে আবার দিবেন? না। তাহলে আপনি কী করবেন? মাইনাস যেহেতু কম করা হয়েছে, কত টাকা কম করা হয়েছে সেই টাকাটা আপনি আবারও মাইনাস করে দেবেন। তাহলে এখানে নগদ বই থেকে আপনি 270 টাকা মাইনাস করবেন। একটু প্র্যাকটিক্যালি চিন্তা করে করলে পরীক্ষা হলে আসলে কনফিউশনগুলো হয় না। হ্যাঁ, এরপর হচ্ছে নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়? তো আমরা জানি যে আসলে আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টা। এখন আপনি এখান থেকে অ্যান্সারটা পড়ে নিতে পারেন যে এখানে অ্যান্সার কোনটা হবে। এখানে অ্যান্সার হচ্ছে আপনার মূল্য সংযোজন বিবরণী, মূল্য সংযোজন বিবরণী, মূল্য সংযোজন বিবরণী। এভাবে মুখস্থ করলেন, করাই যায়। কিন্তু আপনি যদি এখান থেকে পড়েন যে আসলে আর্থিক বিবরণীর অংশ নয়, তার মানে আর্থিক বিবরণীর অংশ কয়টি? অংশ নয় এমন কিছু তো হাজারটাও আছে, তাই না? এখন অপশনে 1000টা অপশন বানানো যায়, কিন্তু আপনার জানতে হবে যে এখানে আসলে আর্থিক বিবরণীর অংশ কয়টি। সেইটা যদি আপনি জানেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন। তো আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টি, আমরা জানি। সেটা হচ্ছে প্রথমে বিষাদায় বিবরণী, এরপর মালিকানা সত্ত্ব বিবরণী, এরপর আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ এবং একটা টিকা তৈরি করা হয়। এই 5টা। তো এই 5টা বাদে যেগুলাই আপনার অপশন থাকবে সেগুলাই আসলে আপনার আর্থিক বিবরণীর অংশ নয়। এখান থেকে প্রশ্ন এভাবে হয় যে নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ? সেক্ষেত্রে এই 5টার মধ্যে থেকে যেটা থাকবে সেটা কিন্তু উত্তর করতে হবে। তো একটা দারুণ আলোচনা ছিল। আমি মনে করি যে আপনাদের অবশ্যই ক্লাসটা অনেক বেশি উপকারে আসবে, এবং ক্লাসটা এভাবে আসলে নেওয়ার কারণ ছিল হচ্ছে আপনাদেরকে বোঝানো যে আপনারা যখন অ্যাডমিশন লাইফে কোশ্চেনগুলো সলভ করবেন, তখন আসলে কীভাবে সেল করার চেষ্টা করবেন। এখান থেকে আমি কিন্তু কোশ্চেনের মধ্যেই আলোচনা থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? এখন আপনারা জাস্ট এই আলোচনাটা শুনেন, এরপর এই কোশ্চেনগুলোর মধ্যে আমি যে কথাগুলো বলছি এই অধ্যায়ের যখন আপনি টিক সলভ করবেন, এমসিকিউ সলভ করবেন, দেখবেন আলোচনা থেকেই ওর মধ্যে আরও কোশ্চেন সলভ আসছে। এটা আপনাকে আমি 100% শিওরিটি দিয়ে বললাম। তো এইভাবে আপনারা সলভ করার চেষ্টা করবেন। আর আমার চ্যানেলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিগত প্রশ্নগুলো থাকবে, এভাবেই সলভ করা থাকবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করব একটা কোশ্চেন সলভ করার সাথে সাথে আরও রিলেটেড যে কোশ্চেনগুলো
প্রয়োজন হয় সেগুলো দেওয়ার, এবং এটা থাকছে একদম আপনাদের জন্য উন্মুক্ত, সবাই দেখতে পাবেন। সেজন্য জাস্ট কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আপনাদের কাছ থেকে আমার একটাই শুধুমাত্র দাবি থাকবে, সেটা হচ্ছে পৃথিবীতে সব কিছুর আসলে মূল্য থাকে, তো আপনাদের কাছ থেকে আমি মূল্য নিতে চাই। মূল্যটা হচ্ছে আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা আসলে মানুষের বা ছাত্রছাত্রীদের উপকারে আসতেছে। এটাই। আর চ্যানেল গ্রো করার ক্ষেত্রে তো আমার সাবস্ক্রাইব প্রয়োজন, হ্যাঁ, তো এটা আমি আপনাদের কাছ থেকে আমার বিনিময় হিসেবে চেয়ে নিলাম। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে।